যখন কোনো মানুষ ইনকাম করতে শুরু করে অর্থাৎ চাকরি পাওয়ার পর প্রথম স্যালারি পায় তখনকার তার অনুভূতিটি আসলে বলে বোঝানোর মতো নয়। কারণ এই দিনটির জন্যই সে না জানি কত বছর ধরে অপেক্ষা করেছে। এখন আর কারো কাছ থেকে তার টাকা চাইতে হবে না, বাবা মায়ের কথা শুনতে হবে না, নিজের শখের ফোনটা সে এবার কিনতে পারবে। যেই বাইকটা তার এতদিন কেনার স্বপ্ন ছিল আর কয়েক মাসের মধ্যেই সে চাইলে সেটিও কিনতে পারবে। ইচ্ছে মতো শপিং করতে পারবে, ঘুরবে ফিরবে আর জীবনটাকে উপভোগ করবে। কিন্তু যখনই সে নিজের ইচ্ছে মতো টাকা খরচ করা শুরু করে তখনই তার বাবা মা এবং আত্মীয় স্বজনেরা মিলে এটি বলা শুরু করে, এত টাকা খরচ করা ঠিক নয়, টাকা কিন্তু জমাতে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। কারণ তোমার বয়স যখন 60 হয়ে যাবে তখন যেন তোমার রিটায়ারমেন্টের পর তোমার কারো কাছ থেকে হাত পাততে না হয়। আর এটিই হলো আমাদের প্রায় সবারই স্টোরি। যাই হোক, এটি তো গেল একটা বিষয়। আর আরেকটি বিষয় হলো, এখন সবাই এটি শুনতে পাবেন, সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আলোচনা করছে। ইউটিউবে আসলে বিভিন্ন জায়গায় এটিই দেখতে পাবেন, ইনভেস্ট করো, টাকা জমাও, টাকা দিয়ে টাকা তৈরি করো, ফাইন্যান্সিয়াল লেসন শেখো। কিন্তু এখন কথা হলো, নতুন চাকরিতে জয়েন পাওয়া একজন মানুষের বেতন কতই বা হয়? 15,000, 20,000, 25,000, নয়তোবা 30,000-ই। এখন এই টাকা থেকে সে কতই বা টাকা জমাবে আর কতই বা টাকা ইনভেস্ট করবে এটি কিন্তু সে বুঝে উঠতে পারে না। আর তাই এই ভিডিওতে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম এটির মানে কি আর কোথায় পাওয়া যাবে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করব। পাশাপাশি আপনার স্যালারি যদি 15,000, 20,000 বা 25,000 হয়ে থাকে তাহলে আপনি কিভাবে কতদিনে কত টাকা জমিয়ে 1.5 কোটি টাকা পর্যন্ত টাকা বানিয়ে ফেলতে পারেন সেই হিসেবটিও এই ভিডিওতে ক্লিয়ারলি বোঝাবো। এখন টাকা জমানোর আগে আপনাকে দুটি প্রশ্নের উত্তর আপনার নিজেই বের করতে হবে। চলুন এই দুটি প্রশ্নের অ্যান্সার আমরা এই ভিডিওতে বের করার চেষ্টা করি। সবার প্রথম যেই প্রশ্নটির উত্তর খুঁজতে হবে সেটি হলো, আপনি আপনার টাকা কিভাবে খরচ করেন, মানে কোথায় খরচ করেন। দেখুন, টাকা আয় করার সময় আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক চিন্তা করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, কিন্তু ব্যয় করার সময় আমরা বেশিরভাগ মানুষ কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই ব্যয় করে ফেলি। বাট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের মতে আপনার টাকা আয় করার সময় যতটা চিন্তা ভাবনা করার প্রয়োজন পড়েছে, টাকা ব্যয় করার সময় তার চেয়ে আরো অনেক বেশি চিন্তা করা উচিত। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, ইফ ইউ ক্যান নট বাই ইট টুয়াইস, ডোন্ট বাই ইট। সো এবার আপনি আপনার অ্যান্সারটি খুঁজুন। আপনি আসলে টাকা কোথায় কিভাবে খরচ করেন এবং আপনি কি আসলেই চিন্তা ভাবনা করে খরচ করেন? এবার দ্বিতীয় প্রশ্নটি হলো, আপনি টাকা কোথায় ইনভেস্ট করবেন। দেখুন, এই কথাটি কিন্তু আমরা সবাই জানি যে টাকা ফেলে না রেখে ইনভেস্ট করতে হয়, তা না হলে টাকার মান দিনে দিনে কমে যায়। আবার আরেকটি সমস্যা হলো, টাকা যদি সঠিক জায়গায় ইনভেস্ট করতে না পারেন তাহলে আপনি লস খাবেনই। সো এখানে অনেক বড় একটি সমস্যা। যাই হোক, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করাটা একটা ভালো আইডিয়া হতে পারে, কিন্তু সেখানে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। মানে এই ব্যাপারটি আপনাকে খুব ভালোভাবে আগে থেকে জানতে হবে, শিখতে হবে। কিন্তু যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকে তাহলে আপনার মিউচুয়াল ফান্ড অথবা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর এখানে আপনার পার্টিকুলার স্টকের উপরে কোনো প্রকার নলেজ থাকা জরুরি নয়। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি ইজিলি 13% পর্যন্ত ইন্টারেস্ট পেয়ে যাবেন। আর এক্ষেত্রে আপনার সময়ও বাঁচবে, কারণ আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না। আর এই 13% প্রফিট দিয়েই আপনি একটা সময় ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবেন। আর এই হিসেবটি আপনাদের আমি একটু পরে বলছি, তার আগে কিছু প্রয়োজনীয় কথা বলে নেই। অনেকেই ভাবেন যে স্টক মার্কেটে যেহেতু এত প্রফিট করা যায় তাহলে আমি কোথাও থেকে লোন করে স্টক মার্কেটে ইনভেস্ট করে ফেলি, আর প্রফিট আসলে সেই টাকা দিয়ে লোন পরিশোধ করে দিব। কিন্তু এই আইডিয়াটা খুবই বিপজ্জনক, কারণ স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করলে অনেক সময় সেই স্টকের দাম বাড়তে 3 থেকে 4 বছর সময়ও লেগে যায়। কিন্তু যারা লোন নিয়ে ইনভেস্ট করেন তাদের লোনের ইন্টারেস্ট কিন্তু প্রতি মাসেই পরিশোধ করতে হয়। আপনি ইনভেস্ট করার 2 থেকে 3 মাসের মধ্যেই টাকা ডাবল হয়ে যাবে, এটা ভাবাটা বোকামি। তাই লোন পরিশোধ করার জন্য আপনাকে পরে লসে স্টক বিক্রি করতে হতে পারে। তাই অবশ্যই স্টক মার্কেট বা ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে তখনই টাকা ইনভেস্ট করবেন যখন আপনার ইনভেস্টমেন্টের টাকা 3 থেকে 4 বছর পর্যন্ত সেখানে রাখতে পারবেন। আপনার যদি 2-1 বছরের মধ্যে অন্য কোনো প্ল্যান থেকে থাকে, যেমন আপনি হয়তোবা আগামী বছর একটা গাড়ি কিনবেন বা আপনি বিয়ে করবেন, যাই হোক, আপনার যে কোনো একটা প্ল্যান থাকলে আপনার এখানে ইনভেস্ট না করাটাই ভালো হবে। আপনি ব্যাংকে টাকা রেখে দিন। যাই হোক, এবার আসি পরের প্রশ্নে। সেটি হলো, আপনার আসলে কোন বয়সে রিটায়ার করা উচিত। দেখুন, আগের সময়ে রিটায়ারমেন্ট বলতে বোঝানো হতো 60 বছর বয়সে গিয়ে চাকরি বা কাজ ছেড়ে দিয়ে ফ্রি বসে থাকা, মানে কোনো কাজ না করা। কিন্তু বর্তমান সময়ে এই রিটায়ারমেন্টের ডেফিনেশনটা না অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখনকার সময়ে রিটায়ারমেন্ট বলতে বোঝানো হয় টাকা ইনকাম করার জন্য আপনাকে বাধ্য হয়ে এমন কোনো কাজ করতে হবে না যেই কাজটি আপনি করতে ইচ্ছুক নন, বরং আপনি ওই কাজটিই করবেন যেটি করতে আপনি ইন্টারেস্টেড। যেই কাজে আপনাকে ভোরে উঠে অফিসে যেতে হবে না, রাত 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করতে হবে না, কারো কথা শুনতে হবে না, কারো নির্দেশ পালন করা লাগবে না, কারো কাছে
জবাবদিহিও করা লাগবে না। মোট কথা আপনি কাজ করবেন কিন্তু স্বাধীনভাবে, মানে আপনার যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকুই কাজ করবেন, আবার যখন ইচ্ছা ছুটি কাটাবেন। আর রিটায়ারমেন্ট বলতে আমরা এখন এটিকেই বুঝি, কিন্তু এখন কথা হলো এটি আপনি কিভাবে করতে পারেন। যাই হোক, এটি করার জন্য আপনাকে আগে টাকা আয়ের একটা প্যাসিভ সোর্স তৈরি করতে হবে। আপনার কাছে ভালো অ্যামাউন্টের টাকা জমা থাকতে হবে। অনেকেই মনে করে বেশি টাকা ইনকাম করলে হয়তোবা বেশি টাকা জমানো যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। মনে করুন আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, কিন্তু আবার সেই 50,000 টাকা পুরোটাই খরচ করে ফেলেন, তাহলে আপনার কাছে রিটায়ারমেন্টের জন্য কিছুই জমা রইল না। আর আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন এবং সেখান থেকে 5,000 টাকাও জমাতে পারেন, সেটাও বহুগুণ ভালো। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতেও রবার্ট কিওসাকি এটিই বলেছেন, আপনি কত টাকা আয় করেন সেটি বড় কথা নয়, বরং কতটা আপনি ধরে রাখতে পারলেন সেটি আসল কথা। তাই আপনার রিটায়ারমেন্ট আপনার আর্নিং এর উপর ডিপেন্ড করছে না, বরং আপনি কত টাকা স্পেন্ড করছেন সেটির উপর নির্ভর করছে। এবার ভিডিওটির সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, রিটায়ারমেন্টের জন্য আপনি আসলে টাকা কিভাবে জমাবেন। তার আগে আমি আপনাদের একটি কথা বলে নেই, আপনার রিটায়ারমেন্টের জন্য কত টাকা প্রয়োজন এটা অবশ্যই আপনার চাহিদা, আপনার প্রয়োজন, আপনার পরিবারের সদস্য সংখ্যা, আপনার লাইফস্টাইল আরও অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু ভিডিওতে সবার বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম 1.5 থেকে 2 কোটি টাকা হলেই আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। এই টাকা জমাতে হলে আপনাকে প্রতি মাসে 15,000 টাকা করে জমাতে হবে। আমি ধরে নিলাম আপনার মাসিক ইনকাম 30,000 টাকা, সেই হিসেবে আপনার স্যালারির অর্ধেক টাকা আপনার জমাতে হবে। হতে পারে আপনার স্যালারি এর চেয়েও অনেক বেশি, 40, 50, 70, 80,000, তাহলে আপনি 15,000 না তার চেয়েও বেশি জমানোর চেষ্টা করুন, আপনার হিসেবটা আরো তাড়াতাড়ি মিলে যাবে। আর যদি 30,000-এর কম স্যালারিও হয়, তাহলেও আপনি মান্থলি 10,000 টাকা থেকে শুরু করতে পারেন, না পারলে 5,000 টাকা দিয়েই শুরু করুন। এবার চলুন সেই হিসেবটা দেখি। ধরুন আপনি মান্থলি 15,000 টাকা করে ইন্ডেক্স ফান্ডে জমা করেন, তাহলে এভারেজে 13% প্রফিট ধরলে কম্পাউন্ডিং সিস্টেমে হিসেব করে 20 বছর পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় 1,71,00,000 টাকারও বেশি। তার মানে আপনি 20 বছর পর নিশ্চিন্তে রিটায়ারমেন্টে চলে যেতে পারেন। এখন এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, আপনি মনে মনে ভাবতে পারেন, ভাই আমি তো 1,70,00,000 টাকার বেশি টাকা জমিয়ে ফেললাম, কিন্তু এই টাকা থেকে যদি আমি আস্তে আস্তে খরচ করা শুরু করি তাহলে এই টাকাও তো একটা সময় শেষ হয়ে যাবে। এছাড়াও ইনফ্লেশনের কারণে টাকার মূল্য তো দিন দিন কমতে থাকবে, তাই 20 বছর পর এই টাকার মান কমে গেলে কি হবে? এই ব্যাপারটি বোঝানোর জন্য আমি আপনাদের 4% রুল এই বিষয়টি একটু বলতে চাই। আমরা এখন জানি যে টাকার ইনফ্লেশন রেট হলো 7 থেকে 8%, অর্থাৎ প্রতি বছর টাকার মান 7 থেকে 8% করে কমে যাচ্ছে। সহজ হিসেবে বললে এই বছর আপনি যেই জিনিসগুলো 100 টাকা দিয়ে কিনতে পারছেন, পরের বছর সেই জিনিসটি কিনতে হলে আপনাকে 160 টাকা অথবা 108 টাকা খরচ করতে হবে। এখন আপনি যেহেতু 13% প্রফিটে টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু এই দিকে 8% হলো আপনার ইনফ্লেশন রেট, তাহলে সেই হিসেব করলে আপনার রিয়েল গ্রোথ হবে 13 - 8 মানে 5%, অর্থাৎ এই 5% টাকা হলো আপনার আসল গ্রোথ। এখন আপনি যদি সেই 1,70,00,000 টাকা প্লাস যেই টাকাটা আপনার হয়েছিল সেটি যদি আপনি সেই ইন্ডেক্স ফান্ড থেকে না তোলেন এবং যেই 4% টাকা প্রতি বছর আপনার বেড়ে যাচ্ছে সেই টাকাটি শুধুমাত্র তোলেন, তাহলে আপনার প্রতি বছর 6,68,000 টাকা আপনি তুলতে পারবেন, অর্থাৎ প্রতি মাসে 57,000 টাকা হয়। তার মানে আপনি যদি প্রতি মাসে 57,000 টাকা নিতে থাকেন আর বাকি টাকা ইন্ডেক্স ফান্ডে রেখেই দেন, তাহলে আপনার টাকা 1,70,00,000 থেকে কখনোই কমবে না, কারণ আপনি 5% রিয়েল গ্রোথ পাচ্ছেন আর খরচ করছেন 4%, আর বাকি 1% টাকা আবার সেই ইনভেস্টমেন্টেই ফেরত যাচ্ছে। এভাবে করে আপনার টাকা ধীরে ধীরে আরো বাড়বে, কিন্তু কখনোই কমে যাবে না বা শেষ হয়ে যাবে না।